উপন্যাস আমি পদ্মজা, পর্ব ৭। বাতাসটা গরম গরম ঠেকছে, ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে। এত এত গাছগাছালি চারিদিকে, তবুও এতটুকু শীতলতা নেই পরিবেশে। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন। মোর্শেদের উৎফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছেন, মুখখানা বিমর্ষ চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুলেন, কোনো সমস্যা? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকালে সময় নিয়ে মোর্শেদ বলেন, বাসন্ত এই বাড়িতে আইতে চায় থাকবার জন্যে। হেমলতার চোখ দুটি ক্রোধে চলে উঠে আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বলেন, তোমার হচ্ছে হলে নিয়ে এসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিতে চোখে তাকান। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে। মোর্শেদের চোখ দুটির দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বলল, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছর সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকতাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। চোখ দুটো অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন। মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমার দরডাহায়, মালটাকে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান। মোর্শেদকে পরখ করে নেন। রাগে ছটফট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি দুপা এগিয়ে আসেন, বলেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসার শব্দটির সমান খুইয়ে দিও না। আমি তার কোনো কালো ভালোবাসি নাই, বাসলে তোমারে বাসছি। হেমলতা ভীষণ অবাক হয়, চোখ তুলে তাকান। হতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রশস্ত হয়ে পড়েন, দৃষ্টি অস্থির। বিছানা থেকে নেমে গটগট পায়ে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের চার পানে তাকিয়ে থাকেন ঝাপসা চোখ মেলে। এই মানুষটার থেকে এই একটা শব্দ শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন, সত্য হোক কিংবা মিথ্যে। হেমলতা ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক। পূর্ণার ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানা বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত, প্রেমা। বাড়ি জুড়ে ছোটাছুটি করে। লাউ, সিম, লতা, পুঁইশাক বন্দোবস্ত করলো। হিমেল বাজার থেকে মাছ এনে দিল। বাড়িতে শুটকি ছিল। আজ হেমলতার মোর্শেদ ফিরবে, তাই এত আয়োজন। 2 দিন আগে ঢাকা গেলেন তারা। হেমলতা বড় বোন হানির মেজ মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলেছে হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে। তার মাথা রেখে পাশের এলাকা যেতে আপত্তি করেন, আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন। এসব এখন ভাববার সময় নয়। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল। সকাল থেকে সূর্যের দেখা নেই, পরিবেশ ঠান্ডা স্তব্ধ। এছাড়া ঝড়ের পূর্বাভাস। প্রান্তপ্রেমা উঠোন চড়ে মার্বেল খেলছে। হিমেল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে, হাততালি দিচ্ছে। রান্না শেষ হলে বিকেলে। প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা। খাওয়া শেষ হয়ে বলল, হিমেল মামা, প্রান্ত আর তুমি পূর্ণা নিয়ে আসো, সন্ধ্যা হয়ে যাবে একটু পর, আমা আব্বাও চলে আসবে। হিমেল প্রান্ত বের হয়ে যেতেই পিছু পিছু ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাতাস বইছে প্রবল বেগে। বাতাসের দাপটে চুল ওড়না উড়ছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। মনটা কুগাইতে লাগলো। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকোতে চুলকোতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে। যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজা আত্মা শুকিয়ে গেল। চারিদিকে কেমন অন্ধকার হয়ে এসেছে। ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন। লাহড়ি ঘরের মাথার উপরে থাকা তাল গাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে আর একবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটে গেল নিচের রুমে। বিছানার উপর কাচুমাচু হয়ে বসলো। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে। বৃষ্টির বেগ বেড়ে চলেছে। এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো। সদরঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল। পরপর খুশিতে আড়ালো, আম্মা এসেছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদরঘরে আসলো। সদরঘর অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা ঈষদালয়ে পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ব। সাথে সাথে সর্বাঙ্গ আসর হয়ে পড়ল। পা দুটি স্তব্ধ হয়ে গেল। পদ্মজা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না, কে আপনি? একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে।
শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমির হাওলাদার। পদচা পুরুষালী কণ্ঠটি শুনে আরো ভরকে গেল। রগে রগে বরফের ন্যায় ঠান্ডা শুকনো কিছু একটা দৌড়ে গেল। এক হাতে দরজায় রেখে পদচা আকুতি করে বলল, আপনি চলে যান, কেন এসেছেন? উত্তরের আশায় না থেকে পদ্মচা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে, খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর ভাবতে পারছে না। দরজায় কারাঘা শুনে পদচার রুমের সব আসবাবপত্র ঠেলে ঠেলে দরজার কাছে নিয়ে আসলো। এরপর মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। দু হাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো, আম্মা কই তুমি? আমি খুব একা আম্মা, আম্মা। টিনের চালে ঝুমঝুম শব্দ, বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ ভালো লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মচার। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দে একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না, বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মচা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদচা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? পদচা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো, বলল, আমি দরজা খুলবো না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা খুলতে হবে না, আপনি ভয় পাবেন না প্লিজ, আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে খুব স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদচা বুঝলো লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে, তবুও সাবধানের মার নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো। ভয়টা কমেছে। শুনছেন? পদ্মচা জবাব দিল, বলুন, আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মচা, সুন্দর নাম, আমার নাম জিজ্ঞেস করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগে নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন, নাম শুনেছেন? বাহ। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মচা মৃদু হাসলো। কেন হাসলো জানে না। আমির আবার বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতার প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন, তাই না? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এ বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মচা। বলো, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। এত তাড়াতে হবে না, বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নেবেন না, খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে, ছুটিয়ে নেবেন কবে? পদ্মচা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমি হেসে বলল, আমার ডাক নাম বাবু, আম্মা আর আব্বা ডাকে, ভালো নাম আমির। পদ্মচার কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি ধরেছে। আমি জিজ্ঞেস করলো, বাকিরা কোথায় বললেন না? আম্মা আব্বা ঢাকা গেছে, আজ ফেরার কথা ছিল। আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি, কোথায় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একবারই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। গ্রামে চালিয়ে বারান্দায় বসে হুঁকা টানছিল। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি, কাদে চান? বাসন্তী কেঁপে উঠলেন, ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বলেন, হুট কইরা ম্যাকখানা আইয়া পড়লো তো। তে আপনি কার বাড়িতে চাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বলেন, মোর্শেদদের কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদ সম্পর্ক। এখন জানানোটা অত্যন্ত যুক্তিসঙ্গত। সেকেন্ড কয়েক ভাবনার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার পাবে না। একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বলেন,
আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লাগে আমার 20 বছরের সম্পর্ক। রমেশ আলী চক্ষুদয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘ না চাইতেও বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন। তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন, এর পরের বউ জানে না? থাইন কই আপনি? রাধাপুর। লুকাইয়া রাখছিল বিয়ে কইরা? হ, এখন মোরসাদ আমার তালাক দিতে চায়, আমার সাথে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবা চাই। আপনারা আমার সাহায্য কইরেন। গ্রামবাসী ছাড়া মোরসাদ আমাদের জায়গা দিব না। রমেশ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হাঁটিয়ে উচ্চস্বরে বলেন, আপনার জায়গা করে দেওয়া আমরার কাম। আপনি চিন্তা করেন না, ম্যাগটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তীর চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রমেশ আলীর প্রতিশোধের নেশা পেয়েছে। মোরশেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দেবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাকেন, আমি আরও কয়েকজন লইয়া আইছি। রমেশ আলী খুশিতে গদগদ করে বেরিয়ে যান। ছাইদ, রাজব, মালিক কামরুলকে নিয়ে ফিরেন। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার ওপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন। পদজা ফুসফুস করছে, টয়লেটে যাওয়া প্রয়োজন, প্রসবের বেগ পাচ্ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করল কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাচি কোমরে গুছে নিল। আয়তুল কুরসি করে বুকে ফু দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমি চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার। পদজা ওড়না টেনে নিল নাগুর্দি। এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকলো, পদজা। পদজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করতো। যেহেতু করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দায় দড়িতে রেখেছে, বাতাসে শুকোতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদজা লজ্জা পেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদজা বলল, আপনি এবার আসুন, কে দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলে বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদজা আমিরকে খেয়াল করলো। শ্যামবর্ণের একজন পুরুষ, ধুতির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদজাকে বিরক্ত করে তুলল। এত ঘাটতেরা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠোনে পায়ের শব্দ, কয়েক ছোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদজা। গ্রামের এতজনকে দেখে পদজা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে বলল। রামিচারি চেঁচিয়ে ডাকেন, কই রে মোরশেদ দা, অকাম কইরা এখন লুকাই আসস কেন? বাইর হ, তোর অকাম ধরে লইয়া আইছি। আমির বারান্দা পেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এ তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমেশ আলী প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়, বাড়ি ফিরেছিলাম, বৃষ্টি নামে তাই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নেই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রামে চালিয়ে চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোরশেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আছে এই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকতেছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলো, আরে আজব, কি শুরু করছেন আপনারা? ছাইদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। ছাইদ হুঙ্কার ছেড়ে বলো, চুপ থাক তুই, তোর বাপের মতব্বর বইলা তোর ডরাই আমরা, অকাম করবি আর ছাইরে দেবো। আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। ছাইদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি,
তবে আজ সুযোগ আছে, পুরো গ্রামবাসী একদলে, সে কিছুতেই ছাড়বে না। ঠোক গিলে বলল, চুগুলটাই লাভ নাই, কুকামের রসুন না তুলে যাইতেছি না। আমি রাগে শক্ত হাতে ছাইদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তেই ছাইদের মাথা ভন ভন করে উঠল। ততক্ষণে রামিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ হারিকেন, আধার নেমে এসেছে। আমির আবারও ছাইদকে মারতে গেলে কয়েকজন এসে চাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ করে বলল, না শিউলির আম্মা কয়েকজনের লইয়া মাইয়ারে বার কইরা আনো, লুকাই আছে, গ্রামটা দের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে। পদজা মাটিতে নতচানু হয়ে বসে আছে। দ্রুতগতিতে পা থেকে মাথা চুল অব্দি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে। চারপাশ যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদজা মাটিতে বসে কাঁপছে। সে পদজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছস? পদজা ঝাপসা চোখ মিলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির, পদজার সাথে ভালো সম্পর্ক। পদজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদজাকে বলল, ধরা পড়লে সবরাই এইটাই কয়, আয় তুই। পদজা আকুতি করে বলল, বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি, আমি এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছল না পদজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনে সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটা বুকের ওড়না পড়ে রইল ঘরে। 3-4জন মহিলা শক্ত করে চেপে ধরল। সবাইকে উপেক্ষা করে পদজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমি চেষ্টা করেছি নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পুনঃ জ্বরে চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহল। ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো। চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনি ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে উঠল, পূর্ণা আম্মা মরে যাবে এসব দেখলে, আমি কিচ্ছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে সে। রিনাকে বলল, খালা আপনি আমার বোনের এভাবে ধরছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোর বোনের রস বাইরা গেছে, এর জন্যই খালি বাড়িতে ব্যাটা সারা ডাইকা আইনা রস কমাইছে। পূর্ণার গা রিরি করে উঠল। তেজনি বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন এর মাইয়াটাও এমন হয়েছে, নিজেও এমন কিস্সা করলো, মাইয়াও করলো। পদজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মা এক, মাইয়া বানাইছে আর এক। পদজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে, আমার আম্মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদজার হেনরূপে সবাই থমথমে খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মা রাগে ফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতরে কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো। পদ্মজা চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্ধা লাগবো। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেল। ছাইছাড়ো আরো 3-4জন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো। কয়েকটা কালো ভাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল। বাধা দেওয়ার কেউ ছিল না। নৌকো ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘনঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকো হাওয়াতে চোখের পলকে যাত্রী 5জন কাকভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা। মোর্শেদ ছাতা ধরে রেখেছে। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে। তারপর ছোট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ কলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এরপর বলেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুকনো হাসি হেসে বলল, আর কিছুক্ষণ, আইয়া পড়ছি। হেমলতা কিচ্ছুটি বললেন না, নিরুত্তরে বসে রইল। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল বাতাসে ছোঁয়া লাগছে চোখে মুখে।
হাওরের ঘোল লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় পড়ে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বলেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতেছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ের মতো দেখা যাচ্ছে। নৌকোটা বারবার দুলছে, চারিদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল, আমার মেয়েগুলো কেমন আছে? রিনাচুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠেছে। পদ্মজা আকুতি করেও ছাড় পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধ হয়ে গেল। রমেশ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতর উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, দের সাপে কেউ পুড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। ছাইদ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না। তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। আকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পা জামার ফিতে টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তোলে। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না ছাইদের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজার আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টি মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত ছাইদ আলগা করতে সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা, কেন মেয়ে হয়ে এলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা। পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে দুফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রামেজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, রে বাঞ্ছাইত। পূর্ণার কানে কথাটা আসতে এসে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা, ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। ছাইদ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটু দুঃসাহসিক কাজ করে বসলো। ছাইদের অঙ্গকোষ বরাবর লাথি বসিয়ে দিল। ছাইদ মাগু বলে কুকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে পদ্মজাকে কেউ থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো। ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। ক্লান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভন ভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বলেন, তোমরা থামো, এটা কি করতেছো? থামো কইতেছি, সবাই সরে আসো, থামো। সব কিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুঝে রেখেছে। দু হাত বুকের ওপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জলের তাপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠল। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, জানেন থেকে। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিল। এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2-3 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন।
ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে, জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমকে দেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোরশেদ বলেন, আমরার বাড়িতে গিয়া বইয়া আছে মনে হয়, আও বাড়িতে যাই। হেমলতা মিনমিনে গলায় বলল, তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোরশেদের খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে। মহিলার অবয়ব দেখে মোরশেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপর নিজের মনকে বুঝলেন, না না, হেইব কেমনি, আর আইলেও যাইব কা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দূর করছে, ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে। মাতব্বরের সাথে আরও দুজন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোরশেদ অবাক হন, প্রশ্ন করেন, তুমি দৌড়াইতেছো কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধে হচ্ছে। তিনি আঙ্গুল তুলে বিড়বিড় করেন, মেয়েটা কে? হেমলতা প্রশ্ন কারো কান অবধি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মচার ওপর। সাথে সাথে হেমলতার চক্ষুধার সামনে পদ্মচার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর্ত চিৎকার করিল, পদ্মচারে! পদ্মচার বুক ধারাস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মচা দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করল, পারল না। ভাঙ্গা গলার জোর দিয়ে শুধু ডাকলো, আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত পদার্থহীন কাদা রক্তমাখা পদ্মচাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিচের বোরকা খুলে পদ্মচাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যার একই রূপ, কে করল? কাপা কণ্ঠে বলল, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মচা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা। হেমলতা পদ্মচাকে আরও চড়ে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির, বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। মোরশেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলল, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এই না কেন? কে এসে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোরশেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোরশেদ বিস্ময়ে কিংকর্ত বিমূঢ়। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছে। মিনিমিনি গলায় বলেন, আমি সেরিটারে মারতে কই নাই। জলিল সৈয়দ আর মজনু ছাড়াই নিজ ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না? আটকাইছি বইলেই মাইয়াটা বাইসা আছে, আর এমনদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। সাইদ জলিল মজনু ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতা সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্ধকার কারো থেকে কারোতর হচ্ছে। হেমলতা কিছুতেই হিসেব মেলাতে পারছেন না। অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো? তিনি নিজের ভেতরে একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা 3টি কথা মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে। সাইদ জলিল আর মজনুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া মোরশেদ, মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এইবারই পাহারায় থাকবে মদন আর আলী। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সে উপস্থিত হবে। ভিড় কমতেই কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মচাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোরশেদ এগিয়ে আসেন, 2 হাতে 5 কল করে তুলে নেন পদ্মচাকে। বিজলি চমকালো। বিজলির আলোয় পদ্মচার মুখটা দেখে মোরশেদের বুক কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মচাকে কোলে নেওয়ার পরে যে অনুভূতিটা হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধ হয় কৃতিত্ব। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা।
হেমলতা গরম পানি করে পদ্মচাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মচা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পেছনে সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মচার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মচার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মচা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে, আমার আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণা চিৎকার ভেসে আসলো। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়লো হেমলতার বুকে। হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরির মতো হচ্ছে, এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মচাও ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে তুইমের কান্না শুনলেন। সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা ব্যাগে কেন ঢুকাইছস? আর কোন কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন। পলক মাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মচার ঘরে গেলেন। পদ্মচা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমোচ্ছে। তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দায় ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সবকিছু শান্ত। পদ্মচা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেইটে শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকেন। বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মচার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মচা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেললেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন। পদ্মচার বুক দুরদুর করছে। সে ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো। পেছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মচা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকালে নীরব থেকে এরপর বলেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মচা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছন। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মচা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণস্বরে ডাকল, আম্মা। হেমলতা ঘুরে তাকালো। ঝড় শেষে আকাশ ধপধপে সাদা। অন্ধকার কাটার পথে। পদ্মচা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিচ্ছুটি বললেন না। গোসল শেষ করে উঠে আসেন উপরে। পদ্মচার কিছু বলল না। হেমলতা উঠোনে এসে মঞ্জুরাকে বলেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মচা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে এসেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বলেন, পদ্মচার পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যমের মতো পদ্মচার পাশে এসে দাঁড়ালো। হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কাটা কৌটো বের করলেন। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। দু বোন চাওয়াচাওয়ি করলো একবার। হেমলতা রক্তমাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষীর আত্মহত্যা করা উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। মেয়েদের এসব কী শিক্ষা দিচ্ছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বলেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টি মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এতটুকুতে দুর্বল হয়ে পড়ে, কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তাদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না, তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেয়া কি ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে?
নেই। এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়, নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না। মনে রাখ, প্রতিটি মানুষের ভেতরে লুকোনো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতরে লুকোনো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের চকর। এতটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন, দপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটোটা খুলে ঠান্ডা তরল কিছুটা ঠেলে দেন দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে ওঠে, দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করেন, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে ওঠে। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা লাল রক্ত বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিল না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দুহাতে জাপতে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য, এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরল না। মঞ্জুরাকে বলো, পূর্ণাকে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন, ভেজা কণ্ঠে বলেন, কালে বলে অবহেলা না করে ওকে আগলে রাখলে আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতো আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারামুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধ বোধে মাথা নুয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠোনে রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহুরি করে। শাড়ি পাল্টে উঠোনে পা রাখেন। তখন মগা আসলো, এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেন না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিলেন, এ বুঝে তারই শাস্তি। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।